শাপলার যে আইকনিক ছবিটি আপনারা সকলেই দেখেছেন, সেই আইকনিক ছবির জীবন্ত সাক্ষী আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন, যাকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ খুঁজতেছেন, যার পরিচয় জানার জন্য এবং যার মুখে এই উত্তাল দিনের ঘটনা জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন। তিনি আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। উনি আর বেঁচে নেই। এবং 4 জনের লাশ আমার হাতে আমি বহন করেছি। আপনি নিজেই 4 জনের লাশ নিয়েছিলেন? লাশ বহন করেছি। আহত হয়েছিলাম খুব অল্প পরিমাণে, রাবার বুলেট কয়েকটা লেগেছিল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা দেখেছি আপনি একজন যোদ্ধা, যিনি শাপলার উত্তাল দিনে যুদ্ধ করেছেন এবং যখন প্রশাসন চারদিক থেকে তাদের দমন পীড়নে যারা ভেতরে ছিল তারা বাহিরে আসতে পারতেছিল না এবং যারা বাহিরে ছিল তারা ভিতরে যেতে পারছে না, এরকম একটা সময়ে আপনি এখানে ছিলেন এবং ঠিক তখনই দিগন্ত টেলিভিশনের ক্যামেরায় এই আইকনিক ছবিটি উঠে যায় এবং সেই আইকনিক ছবির আইকনিক চরিত্র আমাদের সামনে উপস্থিত আছেন। ভাইয়া, আপনার নামটি সবার সামনে বলবেন। আমার নাম হচ্ছে কামরুজ্জামান পাঠান। আচ্ছা, কামরুজ্জামান পাঠান ভাই একজন নির্ভীক যোদ্ধা, যিনি আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য এভাবেই মাঠে ময়দানে কাজ করে গিয়েছেন। আপনাদের দর্শক যেটা জানতে চায় সেটা হচ্ছে মূলত আপনি কি পেশায় আছেন? এখন আমি শিক্ষকতা পেশায় আছি রাবেতা ইসলামিক একাডেমিতে। আচ্ছা, দর্শক, ভাবা যায় রাজপথে যিনি একজন যোদ্ধা, তিনি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন শিক্ষকতা পেশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, আপনারা সকলেই জানেন, যিনি কোরআন শিখেন এবং শিখান তিনি সর্বোত্তম ব্যক্তি, এবং একজন সর্বোত্তম ব্যক্তির পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে ইন্টারভিউ নেওয়াটাও আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। তো ভাইয়া, ওই দিন আসলে আপনি ভাইকে ধরেছিলেন, এই ভাই কি আসলে জীবিত আছেন এখনও? যখন আমি ওনাকে ধরেছিলাম তখন তিনি শাহাদাত বরণ করেছেন। কারণ একজন স্বাভাবিক মানুষের শরীরের ওজন এবং লাশের ওজন প্রায় দ্বিগুণ থেকেও বেশি হয়ে যায়। উনি আর বেঁচে নেই? না, তিনি সাথে সাথেই শাহাদাত বরণ করেছেন কয়েক সেকেন্ডের মধ্যেই। আচ্ছা, উনি আসলে মানে ওনার উপরে কি আঘাতটা এসেছিল? আমরা যখন একসাথে লড়াই করতেছিলাম উনি একটু সামনে এগিয়ে গিয়েছিলেন এবং একটা পিলারের আড়াল থেকে পুলিশের সাথে লড়াই করতেছিলেন ইট পাক্কেল মেরে। আমাদের হাতে ছিল ইট পাক্কেল আর তাদের হাতে ছিল বুলেট। তাদের হাতে ছিল AK-47, তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। সেই অস্ত্রের সামনে তিনি কিন্তু ইট নিয়ে সামনে আগে এগিয়ে গিয়েছিলেন। এমন সময় পিলারের আড়াল থেকে তাকে দেখে ফেলায়, তাকে টার্গেট করে গুলি ছুড়ে এবং মস্তিষ্কে মাথায় গুলি করে। এই জন্যে সঙ্গে সঙ্গে তিনি শাহাদাত বরণ করেছিলেন। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে এই ভাইটি আসলে জীবিত নেই, এই আপডেটটি হয়তো অনেকেই জানতে চেয়েছিলেন। ওনার মস্তিষ্কে গুলি লাগার কারণে তিনি সেখানেই শাহাদা বরণ করেন এবং আপনি যখন ধরেছিলেন তখন আর কি গুলিটা লেগেছিল, লাগার পরে ধরছেন? লাগার পরে তিনি যখন জমিনে লুটিয়ে পড়েছিলেন, অর্থাৎ উনি শাহাদাত বরণ হয়ে গেছেন, তখন আমি পিছন থেকে দৌড়ে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে ওই ভাইয়ের লাশটাকে আমি উঠানোর জন্য চেষ্টা করি এবং তিনি কি বেঁচে আছেন কিনা সেটা দেখার জন্য এবং দ্রুত হাসপাতালে প্রেরণ করার জন্য আমি তৎক্ষণাৎ সামনে এগিয়ে যাই নারায় তাকবীর। তারপরে যখন হাতে নিলাম, উঠানোর জন্য চেষ্টা করতেছিলাম, তখন দেখি তিনি শাহাদাত বরণ করে গেছেন অলরেডি। কি নির্মম ইতিহাস! অথচ আমরা দেখেছি এর আগের একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন তারা নাকি জামাইয়ের রং লেগে শুয়েছিল, পুলিশ যখন গিয়েছে তারা উঠে পালাচ্ছে। অথচ জীবন্ত সাক্ষী আমাদের সামনে উপস্থিত আছেন। আপনারা তার মুখেই শুনেছেন, এখন আরও শুনবেন যে আপনি ওই দিন নিজের স্বচক্ষে কয়জনকে এভাবে আসলে শহীদ হতে দেখেছেন। আমি ইতিপূর্বেও বলেছি 10-12 জনকে আমি স্বচক্ষে দেখেছি এবং 4 জনের লাশ আমার হাতে আমি বহন করেছি। আপনি নিজেই 4 জনের লাশ নিয়েছিলেন? লাশ বহন করেছি এবং স্বচক্ষে 10 থেকে 12 জনকে শহীদ হতে দেখেছেন? লাশ আমি দেখেছি। আচ্ছা, তো পরে আর কি আপনি মানে ভাইয়াকে কি সেখানে রেখেই দিয়েছিলেন নাকি তাকে কোথাও নিয়ে গিয়েছেন? না, এখন এই যে আমাদের পিছনে একটু দূরে 50-60 ফিট দূরে পিছনে আমাদের অন্যান্য সাথীরা ছিল, জি, যারা ফ্রন্ট লাইনে আসে না, একটু পিছনে ছিল, তারা অন্য ডিপার্টমেন্টে কাজ করতেছিল, মানে পিছিয়ে তারা অন্যদেরকে সাহায্য করবে এবং আমাদেরকে সাহায্য করবে, যা যা সরঞ্জাম দরকার ওভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছিলেন এবং আহত ভাইদেরকে তারা হাসপাতালে প্রেরণ করছিলেন এবং পিছনের অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন। কারণ চতুর্দিক থেকেই তখন আক্রমণের সম্ভাবনা ছিল, পিছন থেকে আক্রমণ করতেছে কিনা সেটাও আমাদেরকে তিনি জানাচ্ছিলেন।
আচ্ছা, এই শাপলার যে গণহত্যাটি হয়েছিল 2013 সালের মে মাসের 5 তারিখে, এটা কখনকার দৃশ্য, আসলে কোন সময়ের? এটা হচ্ছে 5 তারিখ বিকেল 4:30 থেকে 4টা থেকে 4:30টার মধ্যে দৃশ্য। মানে 4:30টার দিকে এরকম কুয়াশা, মানে এটা কি ধোঁয়া ছিল মূলত টিয়ার শেল? হ্যাঁ, টিয়ার শেলের ধোঁয়া ছিল এবং সেই ধোঁয়ার থেকে আত্মরক্ষার জন্য টিয়ার শেল হচ্ছে বুলেটের চেয়েও শক্তিশালী, কারণ এটা মানুষকে দুকে দুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই জন্য আচ্ছা। টিয়ার গ্যাসকে নিষ্ক্রিয় করার জন্যে আগুন জ্বালাইতে হয়। সেই আগুনের ধোঁয়া এবং এই টিয়ার শেলের ধোঁয়ার কারণে এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। মানে একবার ভাবেন যে অনেকে হয়তো এই ছবিটি দেখে ভেবেছিলেন এটা ভোরের দৃশ্য, হ্যাঁ, কিন্তু আসলে এটা ভোরের দৃশ্য নয়, এটা বিকাল 4টা। এরকম একটা অবস্থা হয়েছে যে টিয়ার শেলের গ্যাসে, গ্রেনেডের যে ধোঁয়া এবং টিয়ার শেলের যে ধোঁয়া, সেই ধোঁয়ায় ভোরের একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে একটা ভোরের পরিবেশ, এত পরিমাণে আসলে বোমা বারুদ এবং কয়েক লক্ষ রাউন্ড গুলি ছোড়া হয়েছে যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ হয়ে গিয়েছে। একবার ভাবেন যে ওই সময়ে সেই যোদ্ধা এখন বর্তমানে কেমন আছেন। আপনি কি তখন আহত হয়েছিলেন? আহত হয়েছিলাম খুব অল্প পরিমাণে, রাবার বুলেট কয়েকটা লেগেছিল। রাবার বুলেট লেগেছে? রাবার বুলেট লাগার পরেও ওই আসর নামাজ পড়ছি, তখন অজু করার সময় ওটা 5 মিনিট 10 মিনিট বিশ্রাম নিয়েছি, ওটা সেরে আবার সাথে সাথে চলে এসেছি। অর্থাৎ একাধারে আমি প্রায় 26 ঘন্টা রাজপথে ছিলাম, একটু পরিমাণও কোনো মানে জায়গায়। আপনি রাবার বুলেট খেয়েও রাজপথ ছাড়েন নাই? না, রাজপথ 26 ঘন্টা ছাড়িনি। সেখানে সক্রিয় ছিলেন? সক্রিয় ছিলাম এবং ওই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা ছিল ওই সময় অনেকবার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে পুলিশের সাথে। আর রাবার বুলেটগুলো আসলে কোথায় মারছে আপনার? এই যে আমার কপালে রাবার বুলেট লেগেছিল এবং পেটের মধ্যে লেগেছিল, পায়ের মধ্যে লেগেছিল। আচ্ছা, আপনি তো মূলত সেখানে গিয়ে যুদ্ধ করেছিলেন, এরপরে আসলে যেহেতু এটা হেফাজতের ব্যানারে হয়েছিল, সেখান থেকে আপনার কোনো খোঁজ খবর নেওয়া হয়েছিল পরবর্তী সময়ে? না, আমি তো ওই ধরনের খোঁজ খবর প্রত্যাশা করি না। জি। কারণ হচ্ছে তখন মাত্র কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অনার্স করতেছিলাম, সেটাকে ড্রপ করে যখন আমি মাদ্রাসায় আসছি, এসে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত 100% অন্তরে। কেউ আমাকে খোঁজ নিবে বা নিবে না সেটার জন্য আমি ময়দানে নামি নাই, এবং কোনো মিডিয়ায় আমাকে ডাকবে কি ডাকবে না বা সংগঠন থেকে আমাকে ডাকবে কি ডাকবে না সেই উদ্দেশ্যে আসি নাই। এখনও আছে এইভাবেই, ইনশাল্লাহ মওত পর্যন্ত এইভাবেই থাকবো। আমি আমার কাজ করেই যাব এক আল্লাহ সন্তুষ্টির জন্য। দর্শক দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন নবীপ্রেমী মানুষ, যিনি আসলে অন্য কোনো কিছু প্রত্যাশা করে না, তার কাছে আগে রাসূলের শান সম্মান। ভাই, আপনি বুকে আসেন, আপনার জন্য দোয়া থাকলো, আপনি আপনার শিক্ষকতা চালিয়ে যান, পাশাপাশি আপনার যে ইমানি শক্তি, সেই শক্তি উজ্জীবিত থাকুক হাজার হাজার বছর। আমরা চাই যে আপনার এই ইতিহাস হাজার বছর সংরক্ষণ থাকবে। দর্শক, আপনারাও যারা চান আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এবং সকলেই কামরুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং এই ইন্টারভিউটি নেওয়ার একমাত্র উদ্দেশ্য এটাই, যেন আমাদের এই আইকনিক ছবি দেখে যেই পরিমাণ ইমান উজ্জীবিত হয় মনে, এই ঘটনা জানার পরে যেন সেটা আরও দ্বিগুণ পরিমাণে উজ্জীবিত হোক, সেই প্রত্যাশাই রাখছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।